আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ। তো আমি মনে করি তোমরা ইতিহাসের সবথেকে চ্যালেঞ্জিং একটা ব্যাচ, যারা জীবনের প্রথম বোর্ড এক্সাম দিতে যাচ্ছ, তাও শর্ট সিলেবাসে। শর্ট সিলেবাস ফ্যাক্ট না, শর্ট সিলেবাস পূর্ববর্তী অনেক ব্যাচেই কম বেশি শর্ট সিলেবাসে এক্সাম দিয়েছে, কিন্তু তোমাদের সামনে আরও একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেটা হচ্ছে তোমাদের কিন্তু সিলেবাসের যে মান বন্টন, এই মান বন্টনেও কিন্তু পরিবর্তন এসেছে। তো মানবন্টনে যেহেতু পরিবর্তন এসেছে, তার মানে তোমার পূর্ববর্তী ব্যাচগুলোতে তোমাদের বড় সিনিয়র ভাইয়া এবং আপুরা যে স্ট্র্যাটেজি ফলো করে তোমার এ প্লাস পেয়েছিল, তুমি যদি সেই একই স্ট্র্যাটেজি ফলো করতে চাও তাহলে তুমি এ প্লাস পাবা না। তার কারণ আছে। তার কারণ তোমার যুদ্ধের যে সিচুয়েশন, যুদ্ধের যে অবস্থা, যুদ্ধের পরিস্থিতি বিবেচনায় কিন্তু যুদ্ধের ট্যাকটিক্স বা কৌশল বদলাতে হয়। তোমার আগে ছিল তোমার সৃজনশীলে 60টা সৃজনশীল দিতে হতো, এখন তোমার দিতে হবে 5টা সৃজনশীল। হ্যাঁ, আগে হচ্ছে তোমার বর্ণনামূলক কোনো এক কথায় উত্তর লেখা লাগতো না, এখন এক কথায় উত্তরে তোমার 20 মার্ক। হ্যাঁ, তো আগে হচ্ছে বহু নির্বাচনীতে কোনো স্পেসিফিকেশন করে দেওয়া থাকতো না যে কবিতা থেকে কয়টা আসবে, গদ্য থেকে কয়টা আসবে, হ্যাঁ, সহপাঠ থেকে কয়টা আসবে। কিন্তু এখন তোমার স্পেসিফিক করে বলে দেওয়া আছে কোনটা থেকে কয়টা আসবে। কোনো কোনো টপিক তোমাদের সিলেবাস থেকে বাদ গেছে, কোনো কোনো টপিক অ্যাড হয়েছে। হ্যাঁ, তো তোমাদের কিন্তু ইংলিশ বই যেটা আছে, আমাদের ইংলিশ বই কিন্তু আমূল পরিবর্তন এসেছে। অর্থাৎ আগের ইংলিশ বই থেকে, মানে আগের যে তোমাদের ব্যাচগুলো ছিল, আগের ইংলিশ বইয়ের থেকে এখানে আকাশ থেকে পাতাল তফাৎ। তো তোমার যদি সেম স্ট্র্যাটেজি তুমি ফলো করো, তাহলে তোমার ভরাডুবি মোটামুটি শিওর বলা চলে। এবং আমি মোটামুটি শিওর যে এসএসসি 2026 ব্যাচে একটা বড় ধরনের রেজাল্ট বিপর্যয় আসবে। কেন রেজাল্ট বিপর্যয় আসবে? প্রথমত, তোমরা কোনো বোর্ড এক্সাম ফেস করেনি। দ্বিতীয়ত, তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা। তৃতীয়ত, তোমাদের পরীক্ষা পদ্ধতিতে চেঞ্জ আসতেছে। তো তুমি যদি এই বিপর্যয়ের মধ্যে পড়তে না চাও, তোমাকে কিছু কিছু ব্যাপার তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত, এখানে লেখার সময় অনেক বেশি একটা ক্রুশিয়াল ফ্যাক্টর প্লে করবে। অর্থাৎ এখানে তোমার যেমন 5টা সৃজনশীল লিখতে তোমার টাইম যেটা থাকবে, আগে যেমন 60টা সৃজনশীল লিখতে টাইম কম থাকতো, এখন 5টা সৃজনশীল লিখতে টাইম মোটামুটি ওই তুলনায় একটু বেশি থাকবে। তো এটা তোমার অ্যাডভান্টেজেস না ডিসঅ্যাডভান্টেজেস। কারণ এত সময় পেয়েও তুমি যদি প্রপারলি সৃজনশীল লিখতে না পারো, তাহলে কিন্তু টিচার তোমার খাতার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, বা টিচার তোমার খাতার উপর একটু নেগেটিভ মাইন্ড নিয়ে তোমার খাতাটা দেখবে। হ্যাঁ, তা লেখার সময়টা অবশ্যই ঠিক করতে হবে। লেখার সময়টা অবশ্যই তোমার ঠিক করতে হবে। তুমি আর্টসের স্টুডেন্ট হও বা কমার্সের স্টুডেন্ট হও, আর্টস এবং কমার্সের অনেক বড় একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে যে পয়েন্ট করে লেখা, পয়েন্ট করে লেখা, পয়েন্ট করে লেখা। তারপর হচ্ছে নীল কালি সুন্দর মতো ব্যবহার করা, নীল কালির ব্যবহার, নীল কালির ব্যবহার। হ্যাঁ, এবং তোমার হচ্ছে যে ছক আছে, হিসাব বিজ্ঞানের যে ছক আছে, হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানের যে ছক আছে, মেনলি হিসাব বিজ্ঞানের ছক ব্যবহার করা হয়। হিসাব বিজ্ঞানের ছকের মধ্যে তোমার ম্যাথ ঠিক কারেক্ট করছো কিনা এটা ফ্যাক্ট, ম্যাথ কারেক্ট করছো কিনা এটা ফ্যাক্ট। হ্যাঁ, ছক তুমি যত সুন্দর ডিজাইন করে দাও, কোনো লাভ হবে না। ছক মোটামুটি মিনিমাল যেভাবে তোমার দেওয়ার উচিত সেভাবে তুমি ছক দিবা, কিন্তু ম্যাথটা অবশ্যই কারেক্ট করে দিয়ে আসবা। হ্যাঁ, তারপরে আসি, একটা নির্দিষ্ট রুটিন বানায় ফেলো, একটা নির্দিষ্ট রুটিন বানায় ফেলো। রুটিনটা কিভাবে বানাবা? প্রথমে তুমি সেট করো যে তোমার কোন কোন সাবজেক্ট, কোন কোন বিষয় তুমি দুর্বল, কোন কোন বিষয় তুমি দুর্বল। হ্যাঁ, কোন কোন বিষয় তোমার মোটামুটি পড়া হয়েছে, মোটামুটি পড়া হয়েছে। হ্যাঁ, এবং কোন কোন বিষয় একদমই পড়োনি। এরপর আবার ভাগ করো, এরপর আবার ভাগ করো যে কোন কোন বিষয়ে কম গুরুত্ব দিলেও দ্রুত কভার করা সম্ভব। যেমন তোমার আইসিটি, শারীরিক শিক্ষা, এই যে তোমার সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো কম গুরুত্ব দিয়ে কম সময় নিয়ে তোমার দ্রুত কমপ্লিট করা পসিবল। হ্যাঁ, তো ওইটা প্রায়োরিটি লিস্টের 3 নম্বরে ফেলে দাও। তারপর 2 নম্বরে কোন সাবজেক্টগুলো, যে সাবজেক্টগুলোতে তোমার প্রচুর মুখস্থ করতে হয়। হ্যাঁ, আর 1 নম্বর প্রায়োরিটি লিস্টে রাখো যে সাবজেক্টগুলোতে তোমার বোঝার অনেক কিছু আছে। যেমন তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, যারা সায়েন্সে আসো, বায়োলজি, বোঝার অনেক কিছু আছে। তারপর হচ্ছে কমার্সে যারা আসো, তাদের জন্য হচ্ছে তোমার আর্থিক বিবরণী, রেওয়া মিল, অর্থাৎ ম্যাথের যে টপিকগুলো আছে ওগুলো বোঝার অনেক কিছু আছে।
হ্যাঁ, তো বোঝার যে সাবজেক্টগুলো ওগুলো 1 নম্বরে দিবা, তারপর 2 নম্বর দিবা যেগুলো মুখস্থ সাবজেক্টগুলো, যেমন বাংলা, এগুলো মুখস্থ সাবজেক্ট। আর কম গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, এরকম হাবিজাবি সাবজেক্ট। হ্যাঁ, তো এইরকমভাবে সাবজেক্ট আগে ফিল্টার করে ফেলো, করে পড়ার রুটিন এই গুরুত্ব অনুযায়ী 1 নম্বর যেগুলো বোঝার সাবজেক্টগুলো আছে এগুলো আগে রুটিনে দাও। এগুলো তোমার প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা করে রুটিনে তুমি বেশি গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো এগুলো তোমার প্রতিদিন যেন তোমার পড়ার রুটিনে থাকে। হ্যাঁ, তারপরে যেগুলো হচ্ছে তোমার মুখস্থ যেগুলো সাবজেক্ট আছে ওগুলো তোমার একটা নির্দিষ্ট সময় ওই সপ্তাহে তোমার 3 বা 4 দিন যেন তোমার রুটিনে ওই সাবজেক্টগুলো থাকে, এবং সপ্তাহে 1 দিন বা 2 দিন হচ্ছে কম গুরুত্বপূর্ণ যে সময়গুলো আছে, অর্থাৎ যেমন কম গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো আছে যেমন তোমার শারীরিক শিক্ষা, তারপরে ক্যারিয়ার শিক্ষা, এগুলো তোমার সপ্তাহে 1 দিন বা 2 দিন হলেই চলবে। হ্যাঁ, এবং পড়ার সময় তোমাদের অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া পড়ার সময় এখন কত দিব। দেখো ভাইয়া এবং ছোট ভাইয়া, ছোট আপু, তোমাদের এসএসসি 25 ব্যাচেও আমি সেমভাবে তো তাদের একটা রোড ম্যাপ করে দিয়েছিলাম যে তারা কি কি পড়বে, কিভাবে পড়বে। হ্যাঁ, তো তোমাদেরও আমি সেমভাবে একটা রোড ম্যাপ করে দিব কিছুদিন পরে। এখনও সময় হয়নি, আপাতত তোমরা মাইন্ডসেটটা ক্লিয়ার রাখো। হ্যাঁ, পড়ার সময় তোমরা অবশ্যই 5 থেকে 6 ঘন্টা মিনিমাম পড়াশোনার অভ্যাস গড়ে তোলো। তোমার ফোন টেপার যদি অভ্যাস থাকে, ফোন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালাবা, তারপরে ফোন চালাবা না। ফোন যদি চালাও সেটাও যেন এডুকেশন পারপাস হয়, যেমন তোমার ইউটিউব খুললেই প্লাস হচ্ছে ফেসবুক খুললে যেন আমাদের চ্যানেল বা আমাদের এডুকেশন রিলেটেড চ্যানেল বা এডুকেশন রিলেটেড তোমার নিউজ যেন তোমার চোখের সামনে সবসময় থাকে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটা ফলো দিয়ে রাখবে। আচ্ছা, যাই হোক, সেটা গেল। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি। এখন আমরা স্ট্র্যাটেজি নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, এটা হচ্ছে তোমাদের পরিবর্তিত সিলেবাস। হ্যাঁ, পরিবর্তিত সিলেবাস। তো এখন সৃজনশীল প্রশ্নের জন্য 50 নাম্বার, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নাম্বার। এখন সবার প্রথমে যদি তোমরা সৃজনশীল অ্যান্সার করো 50 নাম্বার, তাহলে তোমার দেখা যাবে সৃজনশীল লিখতে লিখতে টাইম চলে গেছে। তোমার বর্ণনামূলকের জন্য যে 20 মার্ক থাকবে, ওই 20 মার্কের মধ্যে হয়তো 10 মার্ক অ্যান্সার করতে পারছো। তো এখানে স্ট্র্যাটেজি অনেক বড় একটা ব্যাপার। স্ট্র্যাটেজিটা কী হবে, আগে বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 মার্ক আগে সংক্ষিপ্তভাবে উত্তর করব, তারপরে আমি করবো, আর এমসিকিউর জন্য তো আলাদা টাইম বরাদ্দ থাকবে। হ্যাঁ, তারপরে দেখো এখানে কিন্তু প্রশ্নের পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন এসেছে। প্রত্যেকটা সাবজেক্টে কম বেশি পরিবর্তন আছে, যে গদ্য অংশ থেকে 2টা, কবিতা অংশ থেকে 2টা, মোট 5টি অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, সপাত উপন্যাস অংশ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, তার মানে কবিতা অংশ থেকে 2টা, গদ্য থেকে 2টা, 4টা, মোট 5টা প্রশ্নের উত্তর দিতে, অর্থাৎ এখানে 2টা 4টা, আর এখানে 5টা, একটা, মানে টোটাল 5টা, 4টি বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, সহপাঠ থেকে দেখো এখানে বলছে যে সৃজনশীল থাকবে গদ্য এবং কবিতা থেকে, আর সহপাঠ থেকে কি থাকবে, 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ সহপাঠ অংশ থেকে বর্ণনামূলকে 2টি প্রশ্নের উত্তর দিতেই হবে। হ্যাঁ, প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। এখানে দেখো তোমার প্রশ্নের পদ্ধতিও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই সহপাঠ থেকে শুধুমাত্র বর্ণনামূলক প্রশ্ন থাকবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রশ্নের 2টি অংশ থাকবে, প্রত্যেকটা প্রশ্নে 2টি অংশ থাকবে, ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর, অর্থাৎ 10 মার্ক করে থাকবে। অর্থাৎ সহপাঠ অংশে তোমার 2টা অংশ থাকবে এবং 10 মার্ক করে তোমার মার্ক থাকবে। আর দেখো, বহু নির্বাচনীতে গদ্য থেকে 15, কবিতা থেকে 15টা, এখানে সহপাঠ নাই। তার মানে বহু নির্বাচনী শুধুমাত্র কি গদ্য এবং কবিতার উপর বেসিস করে আসবে। ঠিক আছে, বাংলা দ্বিতীয় পত্র মোটামুটি সেমই আছে, বাংলা দ্বিতীয় পত্রে আহামরি কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ম্যাথেও মোটামুটি সেম আছে, কিন্তু তোমার প্রশ্নের পদ্ধতিতে পরিবর্তন হয়েছে। সৃজনশীল প্রশ্নের জন্য 50, সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 20। এইটা কিন্তু ম্যাথের জন্য খুবই 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 চ্যালেঞ্জিং একটা বিষয় হবে। তার কারণ কি, নর্মালি তো আমরা ম্যাথে হচ্ছে তোমার কি বলে, নর্মালি আমরা যে ম্যাথের পরীক্ষা দিতাম তোমার 7টা সৃজনশীল দিতে হতো, তো এখন হচ্ছে কিন্তু 5টা সৃজনশীল, আর বাকি 20 নাম্বার কি এসে থাকবে, সংক্ষিপ্ত উত্তর। তো সংক্ষিপ্ত উত্তরে এখানে কি শর্ট টাইপ ম্যাথ থাকতে পারে। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু তোমরা ভালো লেভেলে স্ট্রাগল করবা। এখন সৃজনশীল প্রশ্ন বীজগণিত থেকে 2টা দিতে হবে, জ্যামিতি অংশ থেকে 2টা 4টা, ত্রিকোণমিতি পরিমিতি থেকে 2টা, এবং ঘ বিভাগ থেকে 2টা করে মোট 8টা প্রশ্ন থাকবে। তো 8টা থেকে 5টা দিতে হবে। হ্যাঁ, তো তুমি যে কাজটা করবা, মোট 8টা থেকে 5টা যেহেতু দিতে হবে,
তো তুমি যে কাজটা করবা যে পরিসংখ্যানের উপর ফোকাস দিবা, এখানে দুইটাই দিবা, ত্রিকোণমিতি পরিমাপ থেকে তোমার যে কোনো একটা দিতে হবে, একটা দিবা, বীজগণিত এবং জ্যামিতি একটা দিবা, টোটাল 5টা এভাবে দিয়ে দিবা। ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 15টা থাকবে, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নতেও কিন্তু তোমার অপশন থাকছে, তুমি যে কোনো 5টা বাদ দিতে পারতেছো। এটা একদিক দিয়ে যেমন সুবিধা আর একদিক দিয়ে অসুবিধা। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তোমার যেমন সূত্র বলতে পারে যে তোমার a+b² সূত্র কি, তো এরকম তোমার কিন্তু সূত্র মুখস্থ রাখা লাগবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমার সূত্র মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, তারপরে ইংলিশ ফার্স্ট পেপারে তোমার কিছুটা মান বন্টনে কিছুটা চেঞ্জ আসছে, আর তেমন কোনো চেঞ্জ আসেনি। আর তোমাদের ইংলিশ যে বইটা এটাতে টোটালি চেঞ্জ আসছে। হ্যাঁ, তারপরে গ্রামাটিক্যালে কি আছে, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্মার ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, হ্যাঁ, ট্যাগ কোশ্চেন, সাফিক্স প্রিফিক্স, মোটামুটি গ্রামাটিক্যাল পার্ট কিছু কিছু বাদ গেছে, আর সব কিছুই আছে মোটামুটি বলা যায়, সব কিছুই আছে, গ্রামাটিক্যাল বাদ গেছে। আর যারা হচ্ছে গ্রামারে দুর্বল, আমাদের কিছুদিন পরে তোমাদের জন্য কোর্স আসবে, গ্রামার কোর্স, তো ওই কোর্সটা তোমরা পারচেস করে নিতে পারো। হ্যাঁ, যারা গ্রামারে দুর্বল। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, হিসাব বিজ্ঞান, তো এরকম প্রত্যেকটা সাবজেক্টেই কম বেশি তোমার চেঞ্জ আসছে। মেইনলি তোমার এবার পরীক্ষার প্যাটার্নে কিছুটা চেঞ্জ আসছে, 7টা সৃজনশীলের বদলে তোমার বর্ণনামূলক এবার প্রত্যেকটা সাবজেক্টে 20 মার্ক করে থাকবে। তো বর্ণনামূলকে যদি ভালো করতে চাও, তোমার সৃজনশীলে ক নাম্বারের জন্য যে প্রিপারেশন নিয়ে যেতা ওইভাবে প্রিপারেশন নিয়ে যাবা। এবং শর্ট ম্যাথ, যেগুলো ম্যাথ টাইপ সাবজেক্ট আছে, ম্যাথ টাইপ সাবজেক্টে অবশ্যই শর্ট ম্যাথ বেশি বেশি করে যেতে হবে। যারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট আছে, জাবেদা বেশি বেশি করে মুখস্থ করে যেতে হবে, সমন্বয়ের বেশি বেশি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো কেন আমি চ্যালেঞ্জিং বলতেছি, তোমরা সব থেকে চ্যালেঞ্জিং একটা ব্যাচ কেন, তার কারণ হচ্ছে তোমাদের সময় স্ট্র্যাটেজিটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। হ্যাঁ, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আগে যেমন তোমার এসএসসিতে যেমন আমরা কমন বলে লাফাইছি যে কিছু হলেই কমন, এই কটা করে যাও, বোর্ড কোশ্চেন সলভ করে গেলে হবে, এখানে আর ওই জিনিস থাকতেছে না। এখানে হচ্ছে যার যত বেশি কনসেপ্টে দখল থাকবে সে তত বেশি ভালো করবে, যার কনসেপ্টে দখল থাকবে বেশি সে তত বেশি ভালো করবে। তো এসএসসি 26 ব্যাচ চ্যানেলে রেগুলার যদি তোমরা এরকম কোনো প্রবলেম ফেস করো, তাহলে চ্যানেলে তোমাদের নিয়ে যে ভিডিওগুলো বানানো থাকবে, ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো যে তোমাদের কোন কোন সাবজেক্টে গাইডলাইন দরকার, কোন কোন রোডম্যাপ দরকার, বা কোন কোন বিষয়ে তোমার ক্লাস দরকার। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য আমরা ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করব। এবং তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, তার কারণ যখনই ভিডিও আসবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো তোমাদের জন্য শুভকামনা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।